গ্রিনল্যান্ড নিতে বাধা দেয় 8 দেশের ওপর 10% শুল্ক আরোপ ট্রাম্পের। ফেব্রুয়ারি থেকে কার্যকর, ঐক্যবদ্ধ জবাবের হুঁশিয়ারি ইউরোপের। ইরানে প্রাণঘাতী বিক্ষোভ উস্কে দেওয়ার দায় ট্রাম্পের ঘাড়ে চাপালেন খামেনি। ধর্মীয় নেতার শাসন শেষের সময় এসেছে, মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। গাজার নবগঠিত শান্তি পরিষদে যোগ দিতে দোয়ান আল সিসিকে আহ্বান। বোর্ড গঠনের আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি, অভিযোগ নেতানিয়াহুর। বিধানসভা ভোটের আগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি। তৃণমূলের শাসন আমলে বেড়েছে দুর্নীতি, দাবি মোদির। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের পাল্টা অভিযোগ। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে ফের উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য। আইসি সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, আহত কয়েকজন। গ্রিনল্যান্ড অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিরোধিতা করায় ইউরোপের 8 মিত্র দেশের ওপর 10% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে। গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সমঝোতা না হলে জুন থেকে শুল্ক হার বাড়িয়ে 25% করা হবে বলেও জানান ট্রাম্প। তার এমন পদক্ষেপের জবাব ঐক্যবদ্ধভাবে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউরোপের নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্কের মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতে মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। 1 জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবারের মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার জন্য তাকে দায়ী করেন তিনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তি প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। ইরানের বিক্ষোভ কিছুটা স্তীমিত হলেও সংকট এখনও শেষ হয়নি বলে দাবি করেছেন বিশ্লেষকরা। যে কোনো সময় তেহরান আবারও বিক্ষোভে ফুঁসে উঠতে পারে উল্লেখ করে তাদের আশঙ্কা, সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের দিকেই হাঁটতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ইরানি ট্রাম্পের আসল লক্ষ্য দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন। এদিকে ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যু সহ নানা সংকটের মধ্যে ট্রাম্প কি মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকট চাইবেন কিনা, এটা নিয়েও প্রশ্ন অনেকের। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে নতুন করে তেহরান ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। শুরুতে হুমকি ধমকি দিলেও এখন কিছুটা নমনীয় হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, ইরান ইস্যু থেকে ট্রাম্প কি আসলেই দৃষ্টি সরিয়ে নিলেন, নাকি ভেতরে ভেতরে অন্য কোনো ছক কষছেন? সম্প্রতি ট্রাম্প বলেছেন, ইরানে তার লক্ষ্য হলো জয়,
তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে টিকে থাকার লড়াইয়ে আদর্শিক ইরানি শাসন ব্যবস্থার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের জন্য বিজয়ের কোনো সহজ পথ নেই। 2020 সালে শীর্ষ জেনারেল কাশেম সোলাইমানি হত্যাকাণ্ড স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পাল্টা জবাবের উদাহরণ টেনে তারা বলেন, ইরানের কেন্দ্রীয় সরকারের ওপর যে কোনো হামলার জবাবে দেশটি অর্থবহ পাল্টা প্রতিক্রিয়া জানাতে পারে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নেতৃত্ব নির্মূল অভিযান চালানো হলেও শাসন ব্যবস্থা ভেঙে পড়বে এমন নিশ্চয়তা নেই। এতে আরও অস্থিতিশীলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন তারা। এদিকে স্টিমসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের ফেলো বারবারা স্লাভিন বলেন, ইরানে দ্রুত বিজয়ের সম্ভাবনা ক্ষীণ। বলেন, স্বল্প শক্তি দিয়ে ভেনেজুয়েলার মতো ইরানে সামরিক অভিযানের পুনরাবৃত্তি সম্ভব নয়। এতে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক শক্তি লাগবে। ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড ইস্যুসহ নানা সংকটের মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংকট চান কিনা এটা নিয়েও প্রশ্ন অনেকের। তবে স্লাভিনের মতে, নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান পারমাণবিক ইস্যুতে সমঝোতায় যেতে পারে, আর ট্রাম্প সেটিকে বড় বিজয় হিসেবে উপস্থাপন করতে পারেন। এর আগে গত বছরের 28 ডিসেম্বর থেকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীদের হত্যা করা হলে সামরিক হস্তক্ষেপের হুমকি দেন ট্রাম্প। পরবর্তী 2 সপ্তাহে তিনি এই হুমকি কয়েকবার পুনরাবৃত্তি করেন এবং বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলেরও আহ্বান জানান। তবে ইরান সরকার আন্দোলনকারীদের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসার পর সুর কিছুটা নরম করেন ট্রাম্প। কয়েকটি গণমাধ্যম বলছে, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়েছে। তবে সংকট এখানেই শেষ নয় বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। ইরান ফের বিক্ষোভের আগুনে জ্বলে উঠতে পারে। সেক্ষেত্রে ট্রাম্পও তার সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন বলেও শঙ্কা তাদের। সিরিয়ার ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে একের পর এক এলাকা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ওয়াইপিজি এসডিএফ বাহিনীর সরে যাওয়ার মধ্যে আলেপ্পো রাক্কা প্রদেশে সেনা অগ্রযাত্রার দাবি করা হচ্ছে। তবে তাবকা আশপাশে কিছু এলাকায় সেনা প্রবেশের দাবি অস্বীকার করেছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। এ অবস্থায় যুদ্ধ না থামালে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার সিরীয় সেনাবাহিনী জানায়, ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে প্রবেশ শুরু করেছে তারা। আলেপ্পোর পূর্বাঞ্চলের দেইর হাফিজ শহর দিয়ে এই অগ্রযাত্রা শুরু হয়। আল ইকবারিয়া টিভিতে দেয়া বিবৃতিতে বেসামরিক নাগরিকদের অঞ্চলগুলোতে প্রবেশ না করার আহ্বান জানায় সেনা অপারেশন কমান্ড। কয়েক ঘন্টার মধ্যেই দেইর হাফির, মাসকানা ও তাবকার কাছে হাজানা সামরিক ক্যাম্প দখলের দাবি করে সেনাবাহিনী। রজমাল গাজাল গ্রাম, আল ঘানেম আল আলী শহর, হানিদে ও আল সাফসাফা এলাকায় সেনা প্রবেশের দাবি করা হয়। আবু আসি ও আল জাবালি গ্রামেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা জানানো হয়। সিরিয়ান আরব নিউজ এজেন্সি জানায়, রাক্কার পূর্বে জুর শাম্মার শহর দখল করে সাবকা এলাকার দিকে অগ্রসর হচ্ছে সেনারা। তবে তাবকা শহর নিয়ে সরাসরি বিরোধী বক্তব্য দেয় এসডিএফ। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে তারা জানায়, সরকারি বাহিনী তাবকায় প্রবেশ করেনি এবং মানসুরা শহর পুরোপুরি নিরাপত্তা ঝুঁকিমুক্ত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেইর হাফির ও আশপাশের গ্রাম থেকে এসডিএফ সদস্যরা ইউফ্রেটিসের পূর্ব তীরে সরে গেছে। তবে কিছু এসডিএফ ইউনিট তাবকায় পুনরায় জড়ো হয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। দিপসি আফনান ও আল রাসাফা এলাকায় সংঘর্ষের খবরও আসে। এসডিএফ দাবি করে তারা সেখানে এখনও হামলার প্রতিহত করছে এবং রাক্কার পশ্চিমাঞ্চলে গোলাবর্ষণ চলছে। সিরিয়ার পরিস্থিতি নিয়ে বাড়ছে আন্তর্জাতিক চাপ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সিরীয় বাহিনীকে আলেপ্পো ও তাবকার মধ্যবর্তী এলাকায় আক্রমণাত্মক অভিযান বন্ধের আহ্বান জানায়। সেন্টকম জানায়, উত্তেজনা না বাড়িয়ে সংলাপের মাধ্যমে সমাধানের পথে এগোনো জরুরি। একই সঙ্গে মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম হুঁশিয়ারি দেন, কুর্দি বাহিনী ও এসডিএফ এর বিরুদ্ধে সামরিক অভিযান চালালে সিরিয়ার উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়া হবে। বলেন, প্রয়োজনে আবারও কার্যকর করা হবে বাতিল হওয়া সিজার এক নিষেধাজ্ঞা। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য বোর্ড অব পিস এ যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বোর্ড গঠন করার আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি এবং এটি তাদের নীতির বিরোধী। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এদিকে অঞ্চলটিতে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যে ফিলিস্তিনে 1 জন নিহত ও 6 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাতি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ
স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে, বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ইস্যুতে আবারও উত্তাল মিনেসোটা অঙ্গরাজ্যের বিক্ষোভ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের পক্ষের জনগণের সমাবেশে বাধা দেয় আইসি বিরোধীরা। এ সময় দু দলের মধ্যে দেখা দেয় মুখোমুখি সংঘর্ষ। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটার রাজপথ। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অফিসারের গুলিতে অভিবাসী নিহতের ঘটনার পর থেকে প্রতিদিনই গতি পাচ্ছে আইসিই বিরোধী আন্দোলন। তবে স্থানীয় সময় শনিবার বিরোধীদের বিপরীতে সড়কে অবস্থান নেন আইসিই পক্ষের জনগণ। মিনিয়াপলিসের শহরতলিতে প্রো আইস ও অ্যান্টি আইস বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। অ্যান্টি আইস বিক্ষোভকারীরা প্রো আইস সমাবেশে বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। ব্যানার নামানো, ধাক্কাধাক্কি আর মারধরের দৃশ্যও দেখা যায়। পরিস্থিতি উত্তপ্ত হলে মিনিয়াপলিস পুলিশ সোয়াজ গিয়ার পরে সাজোয়াজাদ নিয়ে এলাকায় নামে। রাজ্য কর্তৃপক্ষ ন্যাশনাল গার্ডকে প্রস্তুত থাকতে বলে। পুলিশ জনতাকে রাস্তা ছাড়ার নির্দেশ দেয় এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করে। আইসিই পন্থীদের সমাবেশের নেতৃত্বে ছিলেন কট্টর ডানপন্থী ইনফ্লুয়েন্সার জ্যাক ল্যাং। পাল্টা বিক্ষোভকারীরা ঘিরে ধরলে পুলিশ তাকে এলাকা থেকে সরিয়ে নেয়। সংঘর্ষের সময় কয়েকজন আহত হন। পাল্টা বিক্ষোভকারীদের অভিযোগ, তার উপস্থিতি উত্তেজনা উস্কে দিয়েছে। ক্যাপিটাল হামলার ঘটনায় দণ্ডিত হয়ে পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান জ্যাক ল্যাং। প্রকাশ্যে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়ে পরিচিত তিনি। কোরআন পোড়ানোর হুমকি এবং সোমালি অভিবাসী অধ্যুষিত এলাকায় মিছিলের ঘোষণাও দেন জ্যাক ল্যাং। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বাংলাদেশি সহ অন্তত 217 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানীর কোতারা এবং সেলাঙ্গোর রাজ্যের আমপাংজায় একযোগে বড় অভিযান চালায় অভিবাসন বিভাগ। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। শনিবার সকাল থেকেই কুয়ালালামপুরের কোতারায়া এবং পার্শ্ববর্তী আমপাংজায়া এলাকায় দেখা দেয় উত্তেজনা। বেলা 11টায় একই সঙ্গে দুই জায়গায় চালানো হয় অভিযান। এ সময় পরীক্ষা করা হয় 1530 জনের কাগজপত্র। এর মধ্যে কোতারায়ায় 876 জন এবং আমপাংজায়ায় 654 জনের নথি যাচাই করা হয়। আমরা আজ দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়েছি। আমাদের মূল লক্ষ্য ছিল যারা বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করছেন এবং পাশের শর্ত লঙ্ঘন করছেন তাদের আইনের আওতায় আনা। এই প্রক্রিয়া চলমান থাকবে। অভিযানে মোট 217 জনকে আটক করা হয়, যাদের মধ্যে 162 জন নারী এবং 55 জন পুরুষ। সবচেয়ে বেশি আটক হন মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরা। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া এবং একজন জার্মান নাগরিকও রয়েছেন। অভিবাসন বিভাগ জানায়, আটকদের বিরুদ্ধে বৈধ ভিসা না থাকা, সময়সীমার বাইরে দেশে অবস্থান এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। তাদের আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। বহু বছরের দুর্নীতি ও বিদেশি বিনিয়োগের অভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল উৎপাদন নিম্নমুখী। দেশটিতে মার্কিন কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও আগামী বছরগুলোয় প্রবৃদ্ধির সম্ভাবনা খুবই কম। তাছাড়া বড় বিনিয়োগের অনুমতির জন্য আইনও সংস্কার করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে মার্কিন কোম্পানি শেভরন। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো বিলিয়ন ডলার বিনিয়োগ করলেও আগামী কয়েক বছরে দেশটিতে জ্বালানি তেল উৎপাদনে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির দেখা মিলবে না। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ থাকলেও বহু বছরের দুর্নীতি ও বিদেশি বিনিয়োগের অভাবে কাঙ্ক্ষিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি তারা। বিশ্লেষকদের মতে, কোনো কোম্পানি যদি ভেনেজুয়েলায় বিনিয়োগ করতে চায়, তাদের নিরাপত্তা উদ্বেগ, জীর্ণ অবকাঠামো, মাদুরোকে ধরে নেওয়ার জন্য মার্কিন অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিতিশীলতার শঙ্কা মোকাবিলা করতে হবে। এছাড়া বিদেশি কোম্পানিগুলোকে বড় বিনিয়োগের অনুমতির জন্য ভেনেজুয়েলাকে তাদের আইনও সংস্কার করতে হবে।
এক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারে মার্কিন কোম্পানি শেভরন। এছাড়া অন্যান্য মার্কিন কোম্পানি রাজনৈতিক পরিস্থিতি ও চুক্তির অবস্থা পর্যবেক্ষণ করবে। স্প্যানিশ জ্বালানি কোম্পানি রিপসোলের দেশটির বেশ কিছু তেল ও গ্যাস ক্ষেত্রে অংশীদারিত্ব রয়েছে। অবশ্য কোম্পানিটির লাইসেন্স বাতিল করা হয়েছে। আর এখনও ভেনেজুয়েলায় তাদের 586 মিলিয়ন ইউরো পাওনা বাকি। 2013 সালের পর ভেনেজুয়েলার অর্থনীতি সংকুচিত হয়েছে। উৎপাদন কিছুটা স্থিতিশীল হলেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির আয় কমে আসে। গত বছর গড়ে দৈনিক প্রায় 1.1 মিলিয়ন ব্যারেল বা বৈশ্বিক উৎপাদনের মাত্র 1% তেল উৎপাদন করে দেশটি।